আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আমি ইমন শাহরিয়ার ইফতি, অ্যালাইড বাই ইএস ইফতি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আমি একজন ইংরেজি অনার্স শিক্ষার্থী, যিনি এই প্ল্যাটফর্মে ইংরেজি সাহিত্যের সৌন্দর্য ব্যাখ্যা সহজভাবে পৌঁছে দিতে চাই। আজকের ভিডিওতে থাকছে ইংলিশ রিডিং স্কিলসের যে সাবজেক্ট, তার কবিতা সনেট 18 এর লেখকের অথর্স পজিশন অ্যান্ড অ্যাটিটিউড, অর্থাৎ লেখকের দৃষ্টিভঙ্গি এবং মনোভাব নিয়ে বিস্তারিত এবং গভীর ব্যাখ্যা থাকছে। একঘেয়েমি দূর করার জন্য তোমাদের সুবিধার্থে আমি পর্বভিত্তিক অল্প সময়ের ভিডিও তৈরি করেছি। এই অংশটি হচ্ছে পার্ট 1। পার্ট 1-এ আজকে আমাদের থাকবে অথর্স পজিশন অ্যান্ড অ্যাটিটিউড, অর্থাৎ লেখকের দৃষ্টিভঙ্গি এবং লেখকের মনোভাব কি। তাই আর দেরি না করে মূল আলোচনা শুরু করি। প্রথম অংশে আমরা অথর্স পজিশন বা লেখকের দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানব। কেন এই কবিতাটি লেখা হয়েছে, উদ্দেশ্য কি, তা থেকে বুঝব লেখকের অবস্থান কি। A poem can be written from an objective point of view or from a subjective viewpoint. একটি কবিতা লেখা যেতে পারে বস্তুনিষ্ঠ, যেটাকে অবজেক্টিভ বলে, দৃষ্টিভঙ্গি থেকে, বা ব্যক্তিনিষ্ঠ দৃষ্টিভঙ্গি থেকে। সাবজেক্টিভ ভিউ পয়েন্টকে আমরা ব্যক্তিনিষ্ঠ বলতেছি, আর অবজেক্টিভ ভিউ পয়েন্টকে আমরা বস্তুনিষ্ঠ বলতেছি। A poem is subjective if the theme of the poem deals with the speaker's personal matters. কোনো কবিতার বিষয়বস্তু যদি কবির ব্যক্তিগত বিষয়ের সঙ্গে সম্পর্কিত হয়, তবে তাই কিন্তু সাবজেক্টিভ বা ব্যক্তিনিষ্ঠ কবিতা বলে। তাহলে একটা কবিতা তখনই সাবজেক্টিভ যখন ওই কবিতার বিষয়বস্তু কবির ব্যক্তিগত বিষয়ের সঙ্গে সম্পর্কিত হয়। On the other hand, a poem is objective when the poet deals with any universal theme. অপরদিকে যখন কবি কোনো সার্বজনীন বিষয় নিয়ে আলোচনা করেন, তখন কিন্তু সেই কবিতা হয় অবজেক্টিভ বা বস্তুনিষ্ঠ। তাহলে একটি কবিতা তখনই অবজেক্টিভ বা বস্তুনিষ্ঠ যখন কবি সার্বজনীন বিষয় নিয়ে, ইউনিভার্সাল থিম নিয়ে আলোচনা করে। In Sonnet 18, Sonnet 18 কবিতায় শেক্সপিয়ার অ্যাডপ্ট অ্যান অবজেক্টিভ পজিশন। তাহলে শেক্সপিয়ার সাবজেক্টিভ এবং অবজেক্টিভ পজিশনের মধ্যে অবজেক্টিভ পজিশনটাকে আমরা লক্ষ্য করতে পারি সনেট 18 কবিতায়। কিভাবে পজিশন অবজেক্টিভ হলো, কেন সাবজেক্টিভ হলো না, তা একটু পরে জানা যাবে। As there is no certainty of detecting poet's personal feelings, as there is no certainty of detecting poet's personal feelings, this poem is an objective expression of poetic art. যেহেতু কবির ব্যক্তিগত অনুভূতি এখানে নিশ্চিতভাবে চিহ্নিত করার উপায় নেই, তাই কিন্তু এই কবিতাটি কাব্যশিল্পের একটি বস্তুনিষ্ঠ প্রকাশ, অর্থাৎ অবজেক্টিভ এক্সপ্রেশন অফ পোয়েটিক আর্ট। কেন এই কবিতাটিকে আমরা অবজেক্টিভ পজিশন থেকে ধরতে পারতেছি? এই জন্য যে এখানে আসলে কবির ব্যক্তিগত অনুভূতির সাথে সম্পর্কিত না। Though in the first line there is reference to I, it doesn't necessarily mean the poet himself. যদিও প্রথম পংক্তিতে আমি শব্দের উল্লেখ রয়েছে, I. Shall I compare thee to a summer's day? এই প্রথম চরণটায় কিন্তু I লেখা আছে যে আমি কি তোমাকে গ্রীষ্মের দিনের সাথে তুলনা করতে পারি। যদি এখানে আমি বলা হয়েছে, কিন্তু তা সরাসরি উইলিয়াম শেক্সপিয়ারকে বোঝায় নাই। কাকে বোঝাইছে সেটা একটু পরে জানতে পারবো। Here I is a fictitious character that tries to establish the superiority of his friend over the bright sunny English summer. তাহলে এখানে যে আমিকে বোঝাচ্ছে তা কিন্তু একটি কাল্পনিক চরিত্র, যা তার বন্ধুকে উজ্জ্বল
রৌদ্রোজ্জ্বল ইংরেজি গ্রীষ্মের চেয়েও শ্রেষ্ঠ হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। তাহলে এখানে যে প্রথমে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে থাকছে, প্রথম লাইনটায় আইটা কিন্তু এখানে আমরা বলতে পারবো এই ফিকটিটিয়াস ক্যারেক্টার, অর্থাৎ একটি কাল্পনিক চরিত্র, সরাসরি উইলিয়াম শেক্সপিয়ারকে ইঙ্গিত করছে না। This means he doesn't simply express private emotions, but builds a universal argument about beauty and time. এর মানে তিনি কেবল কিন্তু ব্যক্তিগত আবেগ প্রকাশ করেননি, বরং সৌন্দর্য ও সময় সম্পর্কে একটি সার্বজনীন যুক্তি গড়ে তুলেছেন। He begins by comparing the beloved to a summer's day, then points out that summer is short and imperfect. তিনি প্রথমেই তার বন্ধুকে গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করেন, তারপর উল্লেখ করেন যে গ্রীষ্ম ক্ষণস্থায়ী এবং অপূর্ণ। These are not just feelings, এগুলো কেবল অনুভূতি নয়। They are observable truths about nature, বরং প্রকৃতি সম্পর্কে পর্যবেক্ষণযোগ্য সত্য। The rough winds, তীব্র বাতাস, the fading sunshine, ম্লান হয়ে আসা রোদ, and the changing seasons are presented as factual examples, এবং ঋতুর পরিবর্তন এসবই বাস্তব উদাহরণ হিসেবে উপস্থাপিত হয়েছে। From these observations, এই পর্যবেক্ষণ থেকে the poet concludes that beauty in nature fades. তাহলে এই পর্যবেক্ষণ সিদ্ধান্তে পৌঁছান যে কবি যে প্রকৃতির সৌন্দর্য ক্ষয়প্রাপ্ত হয়। He then argues that poetry can preserve beauty forever. যদি বলা হয় যে shall I compare the two আমার যে মূল থিমটা কি হতে পারে বা কি জন্য লেখা হতে পারে এবং আমাদেরকে কি শিক্ষা দিয়ে থাকতে পারে, সেটা কিন্তু এই লাইনটা। He then argues that poetry can preserve beauty forever. এরপর তিনি যুক্তি দেন যে কবিতা সৌন্দর্যকে চিরস্থায়ী করে রাখতে পারে। আজকে এই মানুষ, আজকে এই পৃথিবী, আজকের এই মহাবিশ্ব একদিন না একদিন ধ্বংস হয়ে যাবে, কিন্তু তারপরেও কবিতার চরণের মাধ্যমে এটা কিন্তু অবিনশ্বর হয়ে থাকবে যতদিন মানুষ বেঁচে থাকবে। যতদিন মানুষ বেঁচে থাকবে ততদিনই কিন্তু এই কবিতার মাধ্যমে কবি তার বন্ধুর সৌন্দর্যের অমরত্ব প্রকাশ করতে যাচ্ছেন। This claim is not personal alone. It applies to anyone immortalized in verse. এই দাবি কিন্তু কেবল ব্যক্তিগত নয়, বরং এমন যে কোনো মানুষের জন্য প্রযোজ্য যাকে কবিতায় অমর করে রাখা হয়। চাইলে তুমিও, তোমার একজন বন্ধু আছে যার গুণাবলী তোমাকে মুগ্ধ করে তুলেছে, তুমি তাকে চাচ্ছ তোমার কবিতার মাধ্যমে তাকে আজীবন বেঁচে রাখতে। ঠিক এরকমই শেক্সপিয়ার এখানে শুধুমাত্র যে তার বন্ধুকে নিয়েই ব্যক্তিগতভাবে উল্লেখ করে কবিতাটি লিখেছেন এমনটাও নয়, যার কারণে বলতে পারবো যে এই কবিতার কবির পজিশন হচ্ছে অবজেক্টিভ বা বস্তুনিষ্ঠ। When he declares, "So long live this, and this gives life to thee," it reads like a confident fact. যখন তিনি ঘোষণা করেন কবিতাটি এই চরণে, "So long live this," যতদিন এই কবিতার চরণ বেঁচে থাকবে, and this gives life to thee, ততদিন তোমাকে জীবন দিবে। এই যে চরণটা, এই চরণটা যেন একটি আত্মবিশ্বাসী সত্যের মতো শোনায়। His reasoning moves from concrete evidence to a general conclusion about art's power. তার যুক্তি স্পষ্ট প্রমাণ থেকে শিল্পের শক্তি সম্পর্কে একটি সাধারণ সিদ্ধান্তে পৌঁছায়। This shows an objective position because he uses general truths and logical reasoning.
এটি একটি বস্তুনিষ্ঠ অবস্থান নির্দেশ করে, কারণ তিনি কিন্তু সাধারণ সত্য ও যৌক্তিক বিশ্লেষণ ব্যবহার করেছেন। আশা করি লেখকের পজিশন বা দৃষ্টিভঙ্গি নিয়ে আর কোনো ঘাটতি বা সংশয় থাকছে না। এবারে আমরা দ্বিতীয় অংশে চলে আসি, অথর্স অ্যাটিটিউড, লেখকের মনোভাব। কবিতাটি লেখার সময় লেখকের মনোভাব কেমন ছিল তা এখন জানব। Attitude refers to the perspective of authors about the subject he is writing. মনোভাব বলতে বোঝায় লেখক যে বিষয়টি নিয়ে, দ্য সাবজেক্ট, যে বিষয়টি নিয়ে লিখছেন তার প্রতি তার যে দৃষ্টিভঙ্গি। It is conveyed through the choice of word. এটি প্রকাশ পায় শব্দের নির্বাচন, দ্য ভিউ পয়েন্ট অফ দ্য রাইটার, লেখকের দৃষ্টিকোণ, সেন্টেন্স স্ট্রাকচার, বাক্য গঠন, অ্যান্ড দ্য লেভেল অফ ফর্মালিটি ইন দ্য ল্যাঙ্গুয়েজ, এবং ভাষার আনুষ্ঠানিকতার মাত্রার মাধ্যমে। অর্থাৎ যদি আবারও বলতে চাই একত্রে, এটি প্রকাশ পায় শব্দের নির্বাচন, লেখকের দৃষ্টিকোণ, বাক্য গঠন এবং ভাষার আনুষ্ঠানিকতার মাত্রার মাধ্যমে। The speaker's attitude throughout is joyful, lovely and confident. বক্তার মনোভাব পুরো কবিতা জুড়ে কিন্তু জয়ফুল, আনন্দময়, লাভলি, সুন্দর, অ্যান্ড কনফিডেন্ট, আত্মবিশ্বাসী। লাভলিকে সুন্দর বা ভালোবাসাময় বলা যায়, যে কোনো একটি বললেও চলবে। He is not sad about the passing of summer because he has a solution to time's decay. তিনি গ্রীষ্মের সমাপ্তি নিয়ে দুঃখিত নন, কারণ সময়ের ক্ষয় রোধের জন্য তার কাছে একটি কিন্তু সমাধান রয়েছে। He admires the beloved's beauty and feels certain that it will never die. তিনি প্রিয়জনের সৌন্দর্যের প্রশংসা করেন এবং নিশ্চিত বোধ করেন যে এটি কখনোই নষ্ট হবে না, তার মৃত্যু হবে না। He celebrates the beloved's beauty while trusting in his poetry to preserve it. তিনি প্রিয়জনের সৌন্দর্যকে উদযাপন করেন এবং বিশ্বাস রাখেন যে তার কবিতা এটি সংরক্ষণ করে রাখবে। Even when he mentions the fading of summer, he does so without sadness. এমনকি যখন তিনি গ্রীষ্মে ম্লান হয়ে যাওয়ার কথা উল্লেখ করেন, তখনও তিনি তা দুঃখ ছাড়াই বলেন। The tone is here bright, admiring and filled with pride in his art. কবিতার সুর এখানে কিন্তু উজ্জ্বল, প্রশংসামূলক এবং তার শিল্পের প্রতি গর্বে ভরা। He is happy, তিনি আনন্দিত, because he has found a way to fight against time's decay. কারণ কিন্তু তিনি সময়ের ক্ষয়ের বিরুদ্ধে লড়াই করার একটি উপায় খুঁজে পেয়েছেন, যে কিভাবে আমি সময়কে অবিনশ্বর করে রাখতে পারবো। Even when he speaks of decline, there is no gloom, only certainty in the lasting power of verse. এমনকি যখন তিনি অবক্ষয়ের কথা বলেন, তখনও সেখানে কোনো বিষণ্ণতা নেই, শুধু কবিতার স্থায়ী শক্তির প্রতি দৃঢ় বিশ্বাস রয়েছে। He takes pleasure in showing that art can outlast nature itself. তিনি আনন্দ পান এই দেখাতে যে শিল্প বা আর্ট প্রকৃতিকে অতিক্রম করতে পারে। Can outlast nature itself. He trusts in his poetry as a strong, eternal vessel of beauty. তিনি তার কবিতার উপর বিশ্বাস রাখেন যেন এটি সৌন্দর্যের একটি শক্তিশালী ও চিরন্তন বাহন। His optimism fills the poem from start to finish. কবিতার শুরু থেকে শেষ পর্যন্ত তার আশাবাদ মনোভাবটি কিন্তু ভরিয়ে রেখেছে। The final lines leave the reader with a sense of triumph over death and time. শেষ পংক্তিগুলো পাঠককে মৃত্যুর ও সময়ের উপর বিজয়ের অনুভূতি দেয় কিন্তু। Shakespeare's joy comes from both love
অ্যান্ড ক্রিয়েটিভ মাস্টারি। শেক্সপিয়ারের আনন্দ আছে কিন্তু প্রেম ও সৃজনশীল নৈপুণ্যে উভয় থেকেই। The result is a poem that is factual in its reasoning yet uplifting in its message. ফলাফল হলো এমন একটি কবিতা যা যুক্তির দিক থেকে বাস্তবসম্মত হলেও বার্তার দিক থেকে অনুপ্রেরণামূলক। এই কবিতাটি লেখার ফলাফল যে আসছে, In the end, he celebrates both the beloved and the power of verse to grant immortality. শেষ পর্যন্ত তিনি উদযাপন করেন তার বন্ধুকে এবং কবিতার সেই শক্তিকে যা অমরত্ব দান করে। তাহলে শেক্সপিয়ারের বস্তুনিষ্ঠ অবস্থান নিয়েছেন কারণ তিনি ব্যক্তিগত আবেগ নয়, প্রকৃতি সাধারণ সত্য যেমন ক্ষণস্থায়ী গ্রীষ্ম, কক্ষ বাতাস, রোদ ম্লান হওয়া দিয়ে যুক্তি করেন। কিন্তু তিনি পর্যবেক্ষণ উপসংহার কাঠামো মেনে চলে দেখান প্রকৃতির সৌন্দর্য নম্বর, এটাই তার যুক্তি নির্ভর সার্বজনীন অবস্থানের ভিত্তি। অ্যাটিটিউড, কবিতা জুড়ে তার মনোভাব কিন্তু আনন্দময় ও আত্মবিশ্বাসী, কারণ তিনি বিশ্বাস করেন কবিতা সৌন্দর্যকে অমর করতে পারে। গ্রীষ্মের ক্ষয় তিনি দুঃখ নয় নিশ্চয়তা হিসেবে দেখান, কারণ এতে কবিতার স্থায়ী শক্তি আরো উজ্জ্বল হয়। এই সমাপ্তিতে সত্যি কিন্তু উদযাপন মুখর ও গৌরব মিশ্রিত, কারণ প্রেমের সৌন্দর্য কবি শিল্পের ক্ষমতা মিলেই সময় আর মৃত্যুর উপর শিল্পের বিজয় প্রতিষ্ঠা করে। তাই আমরা বলতে পারবো সনেট 18 কবিতাটি অথর্স পজিশন হলো অবজেক্টিভ আর অ্যাটিটিউড হলো লাভলি, জয়ফুল, লাভলি অ্যান্ড কনফিডেন্ট। তো এই ছিল আজকের বিষয়। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, একটুখানি চিন্তা জাগিয়ে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থেকো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। পরবর্তী ভিডিও তোমাদের দরজায় যেন সময় মতো পৌঁছে যায়। আল্লাহ হাফেজ, সুস্থ থাকো, স্বপ্ন দেখা, এগিয়ে চলো।